এদিকে আওয়ামী লীগ ছাড়া বিএনপি অসম্পূর্ণ। 1 মাসের মধ্যে উঠবে নিষেধাজ্ঞা। মার্চেই দেশে ফিরছে শেখ হাসিনা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কিনতে থাকলে কিংবা বেশি দামে সামরিক অস্ত্রশস্ত্র কিনতে থাকলে বাংলাদেশ একটা দুর্ভিক্ষ পরিস্থিতির দিকে যাবে কিনা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন স্থবির হয়ে পড়বে কিনা, এই বিষয়গুলো কূটনৈতিকভাবে আলাপ আলোচনা দর কষাকষিতে নিয়ে আসার মতো দক্ষতা কি সত্যি তারেক রহমান সরকারের আছে? তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী কি সেই কাজ করতে চান? বাংলাদেশকে কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই দখলদারিত্ব থেকে তিনি বাঁচাতে চান? এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের অধ্যাদেশ নিয়ে সজীব ওয়াজেদ জয়ের সতর্কবার্তা। বিএনপি সরকারকে 30 দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়ার আহ্বান। এদিকে আওয়ামী লীগের অফিস খুলছে একের পর এক, চোখে মুখে অন্ধকার নেমে আসছে এনসিপির। পালানো ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই। একটা ভিডিও দেখাই, তারপরে একটু কথা বলি। অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনে এবং সরকারের হচ্ছে তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেল না। এই যে আওয়ামী লীগের দর্শক বুঝতে পারছেন যে বিপদটা টের পাচ্ছে কিন্তু এনসিপি। এদিকে শেখ হাসিনায় বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এই নির্বাচন বাতিলের ঘোষণা দিল রাষ্ট্রপতি। সারার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয়। আওয়ামী লীগের উপর থেকে তবে উঠতে চলেছে নিষেধাজ্ঞা। সর্বোপরি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা। বাংলাদেশে কি ফের একবার আওয়ামী লীগ সক্রিয় হতে শুরু করেছে? এবার কি তবে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা? এদিকে জুম্মার পরে আবারও জয় বাংলা স্লোগানে উত্তাল রাজপথ। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো সরকার মানি না, মানব না, খেলা শুরু বাংলাদেশেই। খুলে যাচ্ছে গত 18 মাস ধরে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের অফিস। ঝুলছে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি, উঠছে জাতীয় পতাকা, সাথে সেই স্লোগান জয় বাংলা। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে, আমরা সেই মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে কোনোভাবেই আর উৎসাহিত করা হবে না। দাবি আদায়ের নামে আর কোনো বিশৃঙ্খলা নয়, মব কালচার পুরোপুরি নির্মূল করতে এলো কড়া বার্তা। এদিকে ট্রাম্পের চিঠি পেয়েই খেলা শুরু বাংলাদেশে, দেশ ছাড়ার হিরিক ইউনূস উপদেষ্টাদের। নির্বাচনের আগেই আলোচনা ছিল বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন হবে, কিন্তু নির্বাচনের পরে যেন সেই গুঞ্জন নতুন করে জোরালো হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম আবারও সচল হতে দেখা গেছে। এমনকি পুলিশি উপস্থিতিতে নিজেদের দলীয় কার্যালয় পরিষ্কার করতেও দেখা গেছে নেতাকর্মীদের। তাহলে কি সত্যি ফিরছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগ আছে, থাকবে, তারা তাদের রাজনীতি করবে এবং শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র চেয়েছে, আমরাও চাই প্রতিযোগিতা। ভারতীয় কিছু গণমাধ্যমে প্রচার করা হয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নেপথ্যে সমঝোতা হয়েছে। ক্ষমতায় আসার পর বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ দেবে। তবে নির্বাচনের পর আওয়ামী লীগের সরব অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন নাহিদ ইসলাম। বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে। বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং মিডিয়াগুলোতেও কিছু কিছু মিডিয়া সেটাকে ব্যাপকভাবে প্রচার করছে, এমনভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে। তাহলে কি সত্যি পর্দার আড়ালে নতুন সমীকরণ তৈরি হচ্ছে? এদিকে আওয়ামী লীগ ছাড়া বিএনপি অসম্পূর্ণ। 1 মাসের মধ্যে উঠবে নিষেধাজ্ঞা। মার্চেই দেশে ফিরছে শেখ হাসিনা। নতুন সরকারের আয়ু কতদিন? আওয়ামী লীগকে আবার জাতীয় রাজনীতিতে কবে দেখা যাবে? 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গিয়েছে। এই নির্বাচনে একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে দেশের একটি জনগোষ্ঠীকে বাইরে রেখে এই নির্বাচন হয়েছে। এই যাত্রা কি গণতন্ত্রের জয়, নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের শুরু? কেন এই সরকারের পথ চলা কঠিন হতে পারে? ইতিহাসের চাকা যেন অদ্ভুতভাবে ঘুরে দাঁড়িয়েছে। 24 সালের শুরুতে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া নির্বাচন একাধিক প্রশ্নের জন্ম দেয়। অভিযোগ, এই নির্বাচন হয়েছে একপেশে, বিরোধীরা অংশ নেয়নি। সেই সরকারের মেয়াদ ছিল মাত্র 8 মাস। বর্তমান প্রেক্ষাপট কি তার চেয়েও জটিল? বিশ্লেষকেরা বলছেন 2024-এ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেনি। বিরোধীরা নির্বাচন বয়কট করেছিল। তারা তাদের দাবিতে অটল থেকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা লাগাতার বলে গিয়েছে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে ইচ্ছুক, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। বলা হচ্ছে জামাতের ষড়যন্ত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অর্থ দেশের একটি বিশাল জনগোষ্ঠীর ম্যান্ডেট বা জনমতকে উপেক্ষা করে বিএনপি সরকার গঠন করা হয়েছে। একটি দেশের অর্ধেক মানুষকে উপেক্ষা করে সরকার গঠন করা হয়, তখন সেই সরকারের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়ে যায়। সেই সরকারের নৈতিক ভিত্তি কতটা থাকে, প্রশ্ন সেখানেই। লক্ষ্য করলে দেখা যাবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ চালিয়েছে একটি অন্তর্বর্তী সরকার। মানুষ আশা করেছিল পরিবর্তন,
কিন্তু বাস্তব চিত্র বলছে মানুষের আশা পূরণ তো হয়নি, বাংলাদেশ কার্যত অতল গহ্বরে চলে গিয়েছে। মানুষ যখন তুলনা করতে শুরু করল তখন দেখা গেল আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় সামাজিক অস্থিরতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেল, যানমালের নিরাপত্তা এবং অর্থনৈতিক সূচকের অস্বাভাবিক হারে পতন ঘটল। সব ক্ষেত্রে ইউনূস সরকারের পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে। আর ঠিক এই জায়গাতেই ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ক্ষমতা ছাড়ার সময় আওয়ামী লীগ যে অজনপ্রিয়তার তুঙ্গে ছিল, গত 1.5 বছরে তাদের সেই জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। মানুষের মুখে মুখে আজ একটাই কথা, আগের সরকারই ভালো ছিল। এমনকি বিভিন্ন গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ভূমিধস বিজয় পেত। এই আশঙ্কা থেকেই কি নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়নি? জনমনে এই সন্দেহ এখন বিষ বাষ্পের মতো ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, নবগঠিত বিএনপি সরকার তাদের মেয়াদ পূর্ণ করতে পারবে? এক কথায় এটা তাদের জন্য সীমাহীন এক কঠিন পরীক্ষা। কিন্তু কেন? বিএনপিকে শুধু সরকার চালালে হবে না, তাদের লড়তে আওয়ামী লীগ আমলে হওয়া উন্নয়ন এবং স্থিতিশীল ভাবমূর্তির সঙ্গে। আওয়ামী লীগ আমলে হওয়া কিছু দুঃশাসনের ঘটনা বাদ দিলে অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার যে মাপকাঠি তারা তৈরি করে গিয়েছে, সেই মাপকাঠির চেয়ে আরও ভালো করে কিছু দেখাতে হবে। যদি কয়েক মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে, যদি দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে, তবে সাধারণ মানুষ রাজপথে নেমে বলতে শুরু করবে, আওয়ামী লীগকে ফেরাও। একটি নিষিদ্ধ দল যখন মানুষের আবেগে জায়গা করে নিলে, সেটা যে কোনো সরকারের কাছে হুমকি স্বরূপ। আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ, তারা মাঠের রাজনীতিতে সক্রিয় হতে পারছে না। আজকের এই প্রযুক্তির যুগে তারা ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের যে পরিমাণ সক্রিয় থাকার কথা ছিল, সেখানে তাদের বিশাল ঘাটতি রয়েছে। বিদেশের মাটিতে বসে বা ডিজিটাল প্ল্যাটফর্মে বসে তারা তাদের আন্দোলন আরও সংগঠিত করতে পারত। যে সুযোগ তাদের কাছে ছিল, তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের অধ্যাদেশ নিয়ে সজীব ওয়াজেদ জয়ের সতর্কবার্তা, বিএনপি সরকারকে 30 দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়ার আহ্বান। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পুত্র এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় 19 ফেব্রুয়ারি রাত 8টায় তার এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্টে একটি বিস্তারিত পোস্ট করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের সঙ্গে জড়িত অ্যান্টি টেরোরিজম সংশোধনী অধ্যাদেশ 2025-এর বৈধতা ও ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকারকে সাংবিধানিকভাবে 30 দিনের মধ্যে এই অধ্যাদেশকে অনুমোদন বা ল্যাপস করার সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন। জয়ের পোস্টে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট 2009-এ সংশোধনী এনে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতা অর্জন করে এবং তার ভিত্তিতে এসআরও 137 আইন 2025 প্রকাশ করে। সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুসারে নতুন সরকারকে সংসদের প্রথম অধিবেশনে এই অধ্যাদেশ উত্থাপন করতে হবে। উত্থাপনের 30 দিনের মধ্যে সংসদে বৈধকরণ আইন পাশ না হলে অধ্যাদেশের কার্যকারিতা শেষ হয়ে যাবে। তিনি সতর্ক করে বলেন, যদি বিএনপি নেতৃত্বাধীন সরকার এই অধ্যাদেশকে অনুমোদন করে, তাহলে এটি অন্তর্বর্তী সরকারের অ্যান্টি টেরোরিজম আইনের অপব্যবহারকে সমর্থন করবে, যা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়া থেকে স্থায়ীভাবে বাদ দেওয়ার পথ প্রশস্ত করবে। এতে রাজনৈতিক দল নিষিদ্ধকরণের অসাধারণ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে। অন্যদিকে যদি নবগঠিত সরকার অধ্যাদেশকে অনুমোদন না করে, তাহলে এটি অন্তর্বর্তী সরকারের শত্রুতাপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে আসার ইতিবাচক পদক্ষেপ হবে এবং অধিকারসম্মত সংকীর্ণ অ্যান্টি টেরোরিজম ফ্রেমওয়ার্ক পুনরুদ্ধার করবে। জয়ের মতে, বহুদলীয় প্রতিযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের স্থান পুনরুদ্ধারের জন্য বিএনপিকে অধ্যাদেশকে সংসদে অনুমোদন না দিয়ে 30 দিন পর ল্যাপস হতে দেওয়া উচিত। এই পোস্টটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের পর নতুন সরকারের অবস্থান নিয়ে। আওয়ামী লীগের সমর্থকরা এটিকে গণতন্ত্র রক্ষার আহ্বান হিসেবে দেখছেন, যখন অন্যরা এটিকে রাজনৈতিক চাপ সৃষ্টির প্রচেষ্টা বলে মনে করছেন। আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে জানানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এমন এক চিঠি এমন সুরে লিখেছেন যে তাতে পরিষ্কার, বাংলাদেশে 18 মাস ধরে যে ইউনূস সরকার ছিল, তারা যেহেতু একরকম মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় উঠেছে বসেছে এবং দুহাত খুলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চ মূল্যে সামরিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে কৃষি পণ্য সবকিছু কেনার এক অবাধ বাজার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সেই জায়গা থেকে সরে আসা অত্যন্ত কঠিন হবে। আর ট্রাম্প এক রকমের সেই চিঠিতে স্পষ্ট করেছেন যে তারেক রহমান যেন ভুলেও না ভাবেন যে তিনি সেই যে মোমেন্টাম, মানে বাংলাদেশে যেমন ইচ্ছে জিনিস বিক্রির মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবাধ বাজার ইউনূস তৈরি করেছেন, সেই বাজার ভুলেও বন্ধ করার কথা বা বিবেচনা করার কথা, কিংবা সত্যিকার অর্থে বাংলাদেশের যেখান থেকে লাভ সেখান থেকে পণ্য ক্রয় করার কথা যাতে একেবারেই তারেক রহমান না ভাবেন, বরং তারেক রহমান যাতে নিশ্চিত করেন যে বাংলাদেশের সেনাবাহিনী, প্রতিরক্ষা বাহিনী, সকল অস্ত্র-শস্ত্র থেকে শুরু করে সবকিছু এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিচ্ছেন তারাই বাজারের সেরা পণ্য উপহার দিতে পারে।
মানে এহেন অবস্থায় গরিব দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান কি করে এই বন্দিদশা থেকে মুক্তি পাবেন সেটা ভাবলে সত্যি আতঙ্কিত, শঙ্কিত এবং বিষণ্ণ বোধ করতে হয়। মানে মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে সেই জায়গায় থেকেই যে এমন একটা অপমানজনক সুরে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে পারেন পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট, সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। প্রেসিডেন্ট ট্রাম্প যে চিঠিটা লিখেছেন তারেক রহমানকে, সেই চিঠিতে তিনি অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মেয়াদকালের সফলতা কামনা করেছেন। 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করলে তারপর পূর্ণাঙ্গ চিঠিটির বিষয়বস্তু সম্পর্কে জানা যায়। এখন সেই চিঠিতে ডোনাল্ড ট্রাম্প আসলে সরাসরি কাজের কথায় গেছেন এবং তিনি কোনো রাগঢাক করেন না। এইসব অভিনন্দন জানানো, ঐতিহাসিক কি ঐতিহাসিক না নির্বাচন, তারেক রহমান মেয়াদকাল পূরণ করতে পারেন কি পারেন না, এগুলো আসলে তার মূল শুভেচ্ছা বা অভিনন্দন জানানোর বিষয় নয়। ইউনূস সরকার বাংলাদেশের সর্বনাশটা করলো। তারা একদিকে চীনের কাছ থেকে দুহাত খুলে অস্ত্রশস্ত্র কেনা শুরু করলো এবং ইউনূস সাহেব নিজে বিমান বাহিনীতে বক্তব্য রাখতে গিয়ে, সেনাবাহিনীতে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে তারা ব্যাপক অস্ত্রশস্ত্র ক্রয় করবেন এবং বাংলাদেশকে এই যে মানে ভারতের প্রভাব মুক্ত করতে তারা এমন ভাবে চীন ঘেঁষা হয়ে পড়লেন যে বোঝা গেল তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এসে বাংলাদেশের মানে যে ক্রয় ক্ষমতা পেল সেটা মানে শেখ হাসিনা সরকারের আমলের যে অর্থের মালিক তারা হলো, তা দিয়ে তারা দুহাত খুলে চীনের সঙ্গে একের পর এক যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি, নৌবাহিনীর জাহাজ ক্রয়ের চুক্তি, তারা ড্রোন কারখানা বাংলাদেশে চীন বাংলাদেশ মিলে প্রতিষ্ঠার চুক্তি এগুলো করতে থাকলো। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে এই যে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি সেটা তারা পছন্দ করছে না, বারবার সে ব্যাপারে সাবধান করতে থাকলো। আর তারপর যখন সারা পৃথিবীতে পাল্টা শুল্ক আরোপ হলো তখন বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ হলো। এবং আপনাদের মনে থাকবে তখন ইউনূস সরকারের গুণমুগ্ধ তার সরকারের পারিষদ বর্গ আমাদের জানালেন ইউনূস সাহেব নিজে, ডক্টর ইউনূস নিজে ব্যাপারটা দেখছেন, তিনি নিজে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন এবং এই শুল্ক কমিয়ে আনবেন। আমরা দেখলাম যে তার সেই বিষয়ে তিনি কোনো অ্যাক্সেস পেলেন তার কোনো উদাহরণ দেখা গেল না। ট্রাম্প উল্টো প্রথম আমরা দেখলাম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে ধমকে একটা চিঠি পাঠালেন এবং সেখানে ট্রাম্প সরাসরি লিখলেন যে আপনার সঙ্গে যে আমাদের এতটা বাণিজ্য ঘাটতি মার্কিন যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের, সেটাকে আমরা শুধুমাত্র অর্থনীতির জন্য গুরুতর হুমকি বলে মনে করি না, আমরা এটাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করি। কাজে আপনার একমাত্র কর্তব্য হতে পারে যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনাকাটা বাড়াবেন এবং যদি আপনি কেনাকাটা না বাড়ান তাহলে এই চিঠির কোনো অংশ আমরা পুনর্বিবেচনা করব না। আমরা শুধুমাত্র আপনি কেনাকাটা শুরু করলেই এবং বাণিজ্য ঘাটতি কমিয়ে আনলেই শুল্ক আরোপের বিষয়টা, পাল্টা শুল্ক আরোপের বিষয়টা পুনর্বিবেচনা করতে পারি। এই চিঠি পাওয়া মাত্র বোঝা গেল যে মার্কিন সরকারের সঙ্গে ইউনূস সরকারের কোনো ব্যক্তিগত যোগাযোগের ব্যাপার নাই। খলিল সাহেব দৌড়াদৌড়ি শুরু করলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, 25টা বোয়িং কিনবো ঘোষণা দিয়ে দেওয়া হলো। বাংলাদেশের মানুষের টাকা আছে কিনা, মানে ভাত না খেয়ে বোয়িং কিনতে হবে কিনা, সে বোয়িং রাখবেন কোথায়, সে বোয়িং পুষবেন কি করে, এসব কোনো বিবেচনা করা হলো না। পিটার হাসের কোম্পানি থেকে 1 লাখ কোটি টাকার এলএনজি কেনার ঘোষণা তো আগেই দেওয়া হয়েছিল। এই ইউনূস সরকার এমন ঘোষণা দিয়ে এসেছে যে প্রতি বছর নাকি আমরা $1 বিলিয়ন জ্বালানি শুধুমাত্র যুক্তরাজ্য থেকে কিনবো। তারপর কৃষি পণ্যের ক্ষেত্রে এমন মানে প্রতিশ্রুতি খলিল আর ইউনূস মিলে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে এলো হাত পা বেঁধে যে এখন গম থেকে শুনছি গরুর মাংস পর্যন্ত নাকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানির ব্যবস্থা হয়েছে। ইউনূস সরকারের আমলে বাংলাদেশ ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি গম আমদানি করেছে এবং প্রায় 58% বাড়িয়েছে গম আমদানি। মানে তার মানে কি এখন আর আমরা ভাত খাবো না, প্রয়োজনে বোয়িং কিনবো আর গম আমদানি করে রুটি খাবো আর আটা খাবো। সেই রুটি আটা বিস্কুটের দামও যে ব্যাপক পরিমাণ বাড়বে তার প্রমাণ হচ্ছে প্রতি টন আপনি আমদানি করছেন, আমাদের দেশে আমদানি হচ্ছে $75 থেকে $80 বেশি মূল্যমানে। এবং চুক্তি যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যে গোপন চুক্তি করে এসেছিলেন ইউনূস আর খলিল, যে কারণে খলিলুর রহমানকে এখনো পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে তারেক রহমানের মন্ত্রিসভায়, সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেই গোপন চুক্তির কারণে অন্য কোনো বাজার থেকে কম দাম হলেও আপনি আর গম আমদানি করতে পারবেন না। এখন এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নবনির্বাচিত তারেক রহমানকে ধমকাবেন তাতে আর অবাক হওয়ার কি আছে। ট্রাম্প সেই চিঠিতে লিখছেন আমাদের যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক এমন একটা উচ্চতায় গেছে যখন আপনি কিনা ক্ষমতা গ্রহণ করছেন, সেই ট্রেমেন্ডাস মোমেন্টাম, এই অসাধারণ উচ্চতায় আপনি রক্ষা করবেন যেখানে কিনা আমাদের যে চুক্তি হয়েছে পাল্টা শুল্ক আরোপের উপর ভিত্তি করে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে, এবং যেটা কিনা আমাদের দুই দেশেরই কৃষক এবং শ্রমিক সকলকে ভীষণভাবে লাভবান করবে, আপনি সেই চুক্তি মেনে চলবেন বলে আমি প্রত্যাশা করি। মানে বুঝতেই পারছেন এই চুক্তিতে তো অবশ্যই কৃষকরা লাভবান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কারণ তাদের গম বহুমূল্যে বাংলাদেশের মতো গরিব দেশে আসছে। কিন্তু বাংলাদেশের কৃষকরা ঠিক কিভাবে লাভবান হচ্ছে, যে গোপন চুক্তি তারা করে এসেছেন সেই চুক্তির যেসব পাতা বিভিন্নভাবে বেরিয়ে এসেছে সেখানে দেখা যাচ্ছে এমনকি বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বীজ কিনতে পর্যন্ত বাধ্য করা হতে পারে এই চুক্তির আওতায়। বাংলাদেশে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করেই গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে এমন একটা শর্তের বেড়াজালেও বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা চুক্তির মধ্যে আটকে ফেলা হয়েছে বলে যারা ওই চুক্তির বিভিন্ন পাতা দেখেছেন তারা বিশ্লেষণ করে বলছেন। কাজেই ট্রাম্প কেন ভয় দেখাবেন না তারেক রহমানকে? মানে যতদিন বাংলাদেশের এই সাধ্য আছে যে মানুষের, সাধারণ মানুষের ভাতে টান ফেলে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে টাকা জুগিয়ে যাবে, ততদিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভয় দেখাবেন বই কি। ভয় দেখানো এখানেই শেষ করেন নাই, কারণ মার্কিন প্রেসিডেন্টের ইউনূসের কাছ থেকে একেবারে সর্বতোভাবে পান নাই এমন একটা কিছু পাওয়ার আছে এই নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেটা হচ্ছে সর্বতোভাবে বাংলাদেশ সকল সামরিক সরঞ্জামাদি
এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনবে এই শর্ত, এই প্রতিশ্রুতি তিনি আশা করছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছ থেকে। তিনি বলছেন, আই অলসো হোপ ইউ উইল টেক ডিসাইসিভ অ্যাকশন। আমি আশা করি আপনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, একেবারে সিদ্ধান্ত গ্রহণকারী পদক্ষেপ নেবেন, যাতে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা যায় এবং তার ফলে আপনার সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক সামরিক সরঞ্জামাদি ব্যবহার করতে পারে। মানে সেটা তো আর বিনামূল্যে ব্যবহার করতে দেবে না। মার্কিন প্রেসিডেন্ট বলছেন দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই সবচেয়ে ভালো পণ্য, সামরিক পণ্য আমাদেরকে তো কিনেই নিতে হবে। দেখেন সেই শেখ হাসিনার আমলে যখন শেখ হাসিনা সামরিক বাহিনী আধুনিকায়নের জন্য ফোর্সেস গোল 2030 ঘোষণা করলেন, যে সামরিক সরঞ্জামাদি বৃদ্ধি, সামরিক কৌশলের আধুনিকায়ন, সর্বোচ্চ প্রশিক্ষণ এসবের ব্যবস্থা করা হবে যেই ফোর্সেস গোল 2030 আওতায়, সেই ঘোষণার পর থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র লেগে আছে বাংলাদেশের পেছনে, যে বাংলাদেশের সামরিক বাহিনীর সকল কেনা বেচা প্রশিক্ষণ সবকিছু তারা দেবে। একটা ভিডিও দেখাই, তারপরে একটু কথা বলি। আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা মনে করি অটোমেটিক ভাবে হচ্ছে, এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনে এবং সরকারের দলের প্রশ্রয় দেওয়া হচ্ছে। তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। এই যে আওয়ামী লীগের দর্শক বুঝতে পারছেন যে বিপদটা টের পাচ্ছে কিন্তু এনসিপি, কারণ আওয়ামী লীগের কার্যালয় বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী 10টি জেলায় ইতিমধ্যে খুলেছে এবং যেহেতু বিএনপি এখন নমনীয়, বিএনপি এটা ফোকাস না, কিন্তু সরকারের এখন যে নীতিটা তাতে অফিসিয়ালি বলবে না, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, ফলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা মানে তার তৎপরতাটাকে অ্যালাউ করা। তো দেখলাম এক থানার ওসি বলছে যে এরকম তো খোলার কথা না, আচ্ছা আমরা তদন্ত করছি, কিন্তু এটাও একটা কৌশল, হয়তো সরকার বাধা দেবে না। আবার এই যে বিভিন্ন জায়গায় যখন কি অফিসগুলি খোলা হবে তখন তীব্রভাবে প্রতিবাদ বিক্ষোভ হবে, সেটাও কিন্তু করাটা মুশকিল। দুইটা কারণে মুশকিলটা হচ্ছে জামাত এবং বিএনপি দুই দলই কিন্তু তৃণমূলে আওয়ামী লীগকে কথা দিয়েছে যে তোমরা আমাকে ভোট দাও, আমরা তোমাদেরকে বাধা দেবো না, নির্বাচনের পর স্বাভাবিক হয়ে যাবে। এখন সেই কথা অনুযায়ী কিন্তু তারা কার্যক্রম করছে। এখন আপাতত বিএনপি এবং জামাত একটু বেকায়দায় পড়েছে, যদিও সবচেয়ে বেশি বেকায়দা হয়তো বিএনপি, কারণ বিএনপি স্টেপ নিচ্ছে না। জামাত এখন হয়তো অস্বস্তির মধ্যে আছে, তারা কথা দিয়েছে সত্য, কিন্তু এখন তো তারা সরকারি দলে নেই, ফলে তারা এখন আওয়ামী লীগকে অ্যালাউ করবে কেন? আর আওয়ামী লীগকে অ্যালাউ করা মানে হচ্ছে বিএনপির চেয়ে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামাত ইসলাম। এবং এই কারণে হয়তো বিএনপি আস্তে করে বলছে যে এখন আওয়ামী লীগের কার্যালয় খুলুক এবং আওয়ামী লীগের সঙ্গে জামাতের ঝামেলা যত বাড়তে থাকবে তারা একটা সেফ সাইডে থাকবে। অর্থাৎ এখন জামাত এবং এনসিপি দুই দলের জন্যই কিন্তু এখন আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। বিএনপির কাছে পৌঁছাতে গেলে তার আগে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে এবং আওয়ামী লীগ জানে যে এই সরকার পতনের আন্দোলনে সবচেয়ে বেশি সোচ্চার ছিল জামাত এবং এনসিপি। জামাত আর এনসিপিকে অবশ্য তারা একটা শক্তি মনে করে, তারা মনে করে এটা একটা মৌলবাদী উগ্রবাদী শক্তি। ফলে বিপদের দিক থেকে সবচেয়ে বিপদে আছে এনসিপি সাংগঠনিকভাবে তেমন শক্ত কোনো পজিশন নেই, তাদের বিভিন্ন পকেটে কিছু জনসমর্থন আছে, কিন্তু যেখানে অল্প বিস্তর জনসমর্থন আছে সেই জায়গায় কিন্তু ঝামেলা হবে এই যে আওয়ামী লীগের তোপের মুখে এনসিপি আরও কোণঠাসা হয়ে যাবে এবং আওয়ামী লীগ যদি তাদের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা যদি উঠানো যায় বা উঠে যায়, কার্যক্রম নিষিদ্ধ এই ফর্মুলাটা বা এই বিধানটা যদি উঠে যায়, তাহলে আগে বিপদে পড়বে এনসিপি, তারপরে বিপদে পড়বে হচ্ছে জামাত। এমন হতে পারে পরে এই দুই বিপদ প্রোটেকশনের জন্য তখন বিএনপির পতাকা তলে হাজির হতে পারে। হয়তো সামনের আমরা রাজনীতিতে সেটাই দেখব যে আগামী নির্বাচন আসতে আসতে আবার সেই আগের মেরুকরণ, আওয়ামী লীগ একদিকে, আওয়ামী লীগ জাতীয় পার্টি, ভঙ্গুর জাতীয় পার্টি একদিকে, আর বিএনপির নেতৃত্বে আবার সেই জামাত এনসিপি। এই মেরুকরণটাও কিন্তু অসম্ভব না, কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই।